হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিডি একাডেমি। আজকে আমরা একটা নতুন বিষয় আলোচনা করব, সেটা হলো আয়তঘন বা কিউবয়েড। এটা তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর অধ্যায় 4-এ পৃষ্ঠা নাম্বার 67-তে দেখতে পাবে। তো আয়তঘন মেন পার্টে যাওয়ার আগে আমরা প্রথমে বলবো আয়তঘন কি। আয়তঘন হলো আয়তকার একটা ক্ষেত্রাকার ঘনবস্তু। ঘনবস্তু কি না, যে বস্তু কিছুটা জায়গা দখল করে রয়েছে সেটাই হলো ঘনবস্তু। আয়তক্ষেত্র কি না, যে ক্ষেত্রাকার বা যে চতুর্ভুজের দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর সমান এবং সন্নিহিত বাহুগুলি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি বা সমকোণ করে রয়েছে, তাকে বলবো আমি আয়তকার ক্ষেত্র। আয়তঘনকে সমকোণী চৌপলও বলে, অর্থাৎ আয়তঘনের আরেক নাম হলো সমকোণী চৌপল। ইংলিশে যদি বলো তাহলে হবে রেক্টেঙ্গুলার প্যারালালোপিপেড অর কিউবয়েড। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আয়তঘন কাকে বলে। আয়তঘন কাকে বলে? যে ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ পরস্পর সমান এবং সন্নিহিত, তাকে বলা হয় কিউবয়েড বা আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে দেখো আয়তঘন কাকে বলে। পাশে একটা আয়তঘনের আমি ছবি এঁকেছি। যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার ও বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, তাকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে। যেমন পেন্সিল বক্স, দেশলাই বক্স, ইরেজার ইত্যাদি। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমি একটা আয়তঘনাকার একটা জিনিস নিয়েছি, সেটা হলো একটা দেশলাই বাক্স। অর্থাৎ এখানে দেখো কি রয়েছে না, এটা একটা আয়তঘনাকার ঘনবস্তু। এই ঘনবস্তুর দেখো প্রতিটি তল আয়তক্ষেত্রাকার, অর্থাৎ এই তল আয়তক্ষেত্রাকার, এই দিকের তল আয়তক্ষেত্রাকার, এই তলটা আয়তক্ষেত্রাকার, এই তল আয়তক্ষেত্রাকার, এটা আয়তক্ষেত্রাকার তল, এটা আয়তক্ষেত্রাকার তল। তাহলে যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার, এবার দেখো বিপরীত তলগুলি, অর্থাৎ এই তলের সাথে এর বিপরীত দিকে কোন তলটা আছে? এই তলটা আছে। এই তলটা কি বলেছে না, বিপরীত তলগুলির দৈর্ঘ্য প্রস্থ সমান, অর্থাৎ এটার যা দৈর্ঘ্য এই তলটার, এর বিপরীত তল হলো এই তলটার, এর দৈর্ঘ্য সমান। এই তলটার যা প্রস্থ, এর বিপরীত দিকে এই তলটা যেটা রয়েছে এর প্রস্থ পরস্পর সমান। আবার এই তলটা দেখো, এই তলটার বিপরীত তল হলো এই তলটা, এই তলটার দৈর্ঘ্য যা হবে এই তলটার দৈর্ঘ্য তাই হবে, এই তলটার প্রস্থ যা হবে এই তলটার প্রস্থ তাই হবে। আবার কি বলেছে? সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এইটা একটা তল আর এইটা একটা তল, এই তলটার সন্নিহিত দেখো, তাহলে এই তলটার সাথে এই তলটা, এই যে সন্নিহিত বা এই যে এই তলের এই দৈর্ঘ্যটা আর এই তলের এইটা, এই যে কোণটা, অর্থাৎ এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে এই কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা হচ্ছে লম্ব বা 90 ডিগ্রি। দেখো মনে হচ্ছে এটার সাথে এটা লম্ব, ঠিক আছে? তাহলে এটা হলো একটা আয়তঘনাকার ঘনবস্তু বা সমকোণী চৌপল। এছাড়া তোমরা উদাহরণ দিতে পারো ইরেজার, এই দেখো এটা একটা আয়তঘনাকার ঘনবস্তু বা সমকোণী চৌপল বা আয়তঘন বলতে পারো। পেন্সিল বক্স, এটাও একটা তোমার আয়তঘনাকার ঘনবস্তু। এবার আসা যাক আয়তঘনের মাত্রা কটি, অর্থাৎ এর মাত্রা কয়টি রয়েছে। ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুর কটা মাত্রা বলো তো? দেখো মাত্রা কাকে বলে আমরা আগে জেনে নিই। মাত্রা হলো যেটা পরিমাপ করা যায়, যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা রয়েছে, সেটাই মাত্রা। দেখো এই যে বিন্দু, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এ। এই বিন্দুটার কি কোনো দৈর্ঘ্য আছে? এটাকে পরিমাপ করতে পারবো? পরিমাপ করতে পারবো না। এর কোনো প্রস্থ নেই, এর কোনো উচ্চতা নেই, তাহলে এটি একটি মাত্রাহীন বস্তু, এটি মাত্রাহীন। তেমনই দেখো একটা সরলরেখা আমি যদি নিই, সরলরেখাংশ যদি নিই, এটার আমি নাম দিলাম এ বি। দেখো এটা আমি পরিমাপ করতে পারবো, কারণ এর কি রয়েছে? এর দৈর্ঘ্য রয়েছে। তাহলে এর মাত্রা কত? এটি একমাত্রিক, এর মাত্রা হলো 1, ঠিক আছে? তেমনই আয়তঘনের হচ্ছে, দেখো এটা একটা আয়তঘনের আমি ছবি আঁকছি। এই আয়তঘনের দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, তাই এটি একটি ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ আয়তঘনের মাত্রা হলো 3টি।
দেখো এটা দৈর্ঘ্য রয়েছে, যদি এই তলটা আমি নিই এটা দৈর্ঘ্য রয়েছে, এটা প্রস্থ, আবার এইটা হলো উচ্চতা, তাহলে এর দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, এর দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে আয়ত ঘন একটি ত্রিমাত্রিক বস্তু। তাহলে আয়তঘনের মাত্রা কটি? এর মাত্রা 3টি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আয়তঘনের কটি তল রয়েছে? দেখো এই যে একটা আয়তঘনাকার বস্তু, এর কয়টি তল রয়েছে দেখো। দেখো এর এটা একটা তল, এক হলো। এর বিপরীত তল কোনটা? এটা, দুটো তল হলো। আবার এই যে এটা একটা তল, তাহলে 3টে। এর বিপরীত তল হলো এইটা, 4টে। এইটা একটা তল, 5টা। এটা একটা তল, 6টা। তাহলে আয়তঘনের কটি তল রয়েছে? 6টি। এবার আয়তঘনের ধার বা প্রান্তিকী কটা? আয়তঘনের ধার কটি? দেখো এটা একটা ধার, এটা একটা ধার, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার এই যে উচ্চতাগুলো 9, 10, 11, 12। তাহলে আয়তঘনের ধার হলো 12টি। এবার আয়তঘনের শীর্ষবিন্দু কোনগুলো? না, এই যে 3টে তলের, এই একটা তল, 2টো তল, 3টে তল, এই 3টে তলের মিলিত যে বিন্দুটা, এগুলোকে বলে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। শীর্ষবিন্দু হলো 8টি। এবার দেখো আয়তঘনের কর্ণের সংখ্যা কয়টি? দেখো এই যে আয়তঘনের, যদি এটা একটা কর্ণ, একটি, এইভাবে যদি রাখি, এটা একটা কর্ণ, 2টি, তাহলে দুপাশে 2টি হলো। আবার এই দিকে যদি রাখি, এটা একটা কর্ণ, 3টি, আবার এদিকে একটি, 4টি। তাহলে আয়তঘনের কর্ণের সংখ্যা হলো 4টি। এবার আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি? না, আয়তঘনের কটি তল রয়েছে আমরা বলেছি? আয়তঘনের আমাদের কটি তল রয়েছে? আয়তঘনের দেখো 6টি তল রয়েছে, 1টি, 2টি, এখানে একটি, 3টি, 4টি, 5টি, 6টি। আয়তঘনের 6টি তল রয়েছে। তাহলে আমি যদি এই তলটা নিই, এই তলটার কি রয়েছে? দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে। এই তলের বিপরীত তলেও আমি কি বলেছি? আয়তঘনের যখন আমি ডেফিনেশন দিয়েছি তখন বলেছি আয়তঘনের একটি তল, তার বিপরীত তল, মানে এই তলটার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হবে। তাহলে এই তলটার আমি যদি ক্ষেত্রফল নিই, তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করলে সেটা আয়তকার একটা তলের ক্ষেত্রফল হয়। তাহলে আয়তঘনের 6টি তল রয়েছে, তাহলে এই তলের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গণিত প্রস্থ। আবার এর বিপরীত তলের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এই তলটা আর এই তলটা, এই দুটো তলের ক্ষেত্রফল একই। তাহলে আমি লিখতে পারি 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ। এবার যোগ করব, দুটো তলের হয়ে গেল। এখন আমাদের 4টে তল রয়েছে। দেখো এই তলটার, এটা যদি দৈর্ঘ্য নিই, এটা প্রস্থ নিই, তাহলে এটা উচ্চতা, এটা উচ্চতা, এটা উচ্চতা, আর এটা কি? এটা দৈর্ঘ্য, আর এটা উচ্চতা। তাহলে এই তলটার এটা কি গেল? দৈর্ঘ্য গেল, এটা উচ্চতা গেল। তাহলে এর ক্ষেত্রফল হবে, এই তলটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গণিত উচ্চতা। এর বিপরীত তল কোনটা? এটা। তাহলে এটারও দেখো, এইটা দৈর্ঘ্য, আর এটা কি? এটা যেটা, এটা উচ্চতা। তাহলে এই তলটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে এই তলটা আর এর বিপরীত তলটার দুটোর ক্ষেত্রফল মোট কত হবে? 2 গুণিত দৈর্ঘ্য গণিত উচ্চতা। তাহলে আমি লিখব 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে আমাদের 4টে তলের ক্ষেত্রফল আমি লিখে নিয়েছি। এবার দেখো এই দুটো তল রয়ে গেছে,
তাহলে এটা আমাদের কি, আমি যদি এটা দৈর্ঘ্য নিয়েছিলাম এটা নিশ্চয়ই প্রস্থ, তাহলে এটা প্রস্থ হলে এটা উচ্চতা, তাহলে এই তলটার দেখো এই তলটার ক্ষেত্রফল কি হবে, প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এর বিপরীত তলটারও তাই হবে, এর বিপরীত তল এইটা, এটা প্রস্থ এটা উচ্চতা, কারণ দেখো এটা দৈর্ঘ্য নিয়েছিলাম তাহলে এটা প্রস্থ হবে, তাহলে এটা প্রস্থ এটা উচ্চতা। তাহলে এই দুটো তলের মোট ক্ষেত্রফল কত হবে না 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো তিনটের 2 গুণ আছে, তাহলে আমি 2টা আমি বাইরে বার করে নেব। তাহলে দেখো এটা রইল দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটাই হলো আয়তঘনের সমগ্র তল, অর্থাৎ সমগ্র তল যতগুলো তল রয়েছে মোট 6টি তল রয়েছে, সেই 6টি তলের মোট ক্ষেত্রফল 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা দেখব আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল অথবা আয়তঘনের 4 দেয়ালের ক্ষেত্রফল। পার্শ্বতল কোনগুলোকে বলবো, যেগুলো উচ্চতা রয়েছে সেগুলোকে আমি পার্শ্বতল বলবো। ধরো এইটার হচ্ছে কি রয়েছে, এটা একটা পার্শ্বতল, এটা একটা পার্শ্বতল, এটা একটা পার্শ্বতল, আর এটা একটা পার্শ্বতল। তাহলে এই পার্শ্বতলের যখন আমি ক্ষেত্রফল বার করেছিলাম আমি কি বলেছিলাম, এটা দৈর্ঘ্য এটা উচ্চতা, তাহলে এটা দৈর্ঘ্য গুণ উচ্চতা। এদিকেও একটা রয়েছে, এই পার্শ্বতলটারও রয়েছে দৈর্ঘ্য গুণ উচ্চতা। এই পার্শ্বতলটার ক্ষেত্রফল যখন বার করেছিলাম বললাম প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এই পার্শ্বতলটারও ক্ষেত্রফল হবে প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা, 2 গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস 2 গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, এবার আমি যদি 2 ইন্টু 2টাকে আমি বাইরে বার করে দিই, তাহলে ভেতরে দেখো দুটোরে কি রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ রয়েছে। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখলাম, উচ্চতাটা আমি এইদিকে গুণ আকারে লিখে দিলাম। তার মানে এটাই দাঁড়ালো কি না, আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ কার সূত্র, পরিসীমা। তাহলে আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো পরিসীমা গুণ উচ্চতা। অর্থাৎ আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমি যদি আয়তঘনের পরিসীমা জানি, পরিসীমার সাথে উচ্চতা গুণ করে দিলেই আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল আমি বার করতে পারবো। 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা অথবা পরিসীমা গণিত উচ্চতা, এটা তোমরা মনে রাখবে। এরপর আসা যাক আয়তঘনের আয়তন। আচ্ছা, আয়তন কাকে বলে, কোনো ঘনবস্তু যতটা জায়গা দখল করে রয়েছে সেটাই তার আয়তন বা ভলিউম। তাহলে আয়তঘনের আয়তনের সূত্র কি না, আয়তঘনের আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা হলো আয়তঘনের আয়তনের সূত্র। আচ্ছা, আমরা যখন ক্ষেত্রফল বা ক্ষেত্রফল যখন বার করেছিলাম তখন কোনো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা কি সূত্র জানতাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটাকে আমি কি লিখতে পারি, ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে আয়তঘনের আয়তনের আরেকটা সূত্র পেলাম, ক্ষেত্রফলকে আয়তঘনের যদি আমি ক্ষেত্রফল জানি তাহলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলেও আয়তঘনের আয়তন বেরিয়ে যায়, অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবার আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এর লম্বটাকে আমি প্রস্থ ধরেছি আর ভূমিটাকে আমি দৈর্ঘ্য ধরেছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, আমরা জানি অতিভুজের স্কয়ার সমান, অর্থাৎ এইটা অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয়ে যাবে। তাহলে এই যে স্কয়ারটাকে তুলতে গেলে আমরা জানি এদিকে রুট হয়ে যায়। তাহলে অতিভুজ সমান আমি লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অর্থাৎ এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে না, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হবে অতিভুজের স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেখো এই যে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে অতিভুজের স্কয়ার প্লাস এটা কর্ণ, তাহলে অতিভুজের কর্ণের দৈর্ঘ্য হবে অতিভুজটা কি পেয়েছিলাম, রুট দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। তাহলে কি হলো না, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান রুট অতিভুজের স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ আমরা পেয়েছি রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে যেহেতু এখানটা অতিভুজের স্কয়ার হবে তাহলে এখানটা রুট করে দিলাম রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে লম্ব মানে এখানে কি, উচ্চতা। তাহলে এইটা যখনই আমি স্কয়ার দিয়ে দিচ্ছি রুটের ভিতরে, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে ভিতরেরটাই পড়ে থাকবে, কারণ
এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের বাইরে রুট ছিল তার হোল স্কোয়ার, তাহলে যেহেতু হোল স্কোয়ার করে দিলাম এই রুটটা উঠে যাবে, তাহলে ভিতরটা কি পড়ে রইল না দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই লম্ব মানেই উচ্চতা, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে বন্ধুরা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমি পেয়ে গেলাম রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আর যদি না বুঝতে পারো কমেন্টে তোমরা লিখে দেবে কোনখানটা বুঝতে পারোনি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।